মা থাকতেও এতিম আমি। যখন 2 বছর বয়স আমার, তখন বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বাবা আমাদের রেখে চলে যায় এবং কিছুদিন পর বিয়ে করে। মাও আমাকে ফেলে রেখে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে আসে। আমি সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। গ্রামে অনার্স করার ইচ্ছা ছিল, কিন্তু নানা তা হতে দিল না। এক সকালে নানা আমাকে ডেকে বলল, এই নে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকার এই বাসায় চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠিটা দিবি। আজ বিকেলের গাড়িতেই রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে গিয়ে পৌঁছালাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতেই দারোয়ানকে জিজ্ঞেস করলাম, এটা কি রফিক সাহেবের বাসা? জি, এটাই ওনার বাসা। কিন্তু আপনি কে? ওনার নাম জিজ্ঞেস করেছেন? জি, আমি গ্রাম থেকে এসেছি। আপনি দয়া করে ওনাকে এই চিঠিটা নিয়ে যদি দিয়ে আসতেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল, আপনাকে ভিতরে রাখছে। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভিতরে গেলাম। দারোয়ান বলল, উনি রফিক সাহেব। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বললেন, তাহলে তোমাকেই পাঠিয়েছে তোমার নানা? জি স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলে ডেকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার ওস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা থাক সেসব কথা। মা পুতুল, পুতুল এদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল, এ হলো আমার মেয়ে পুতুল। আর পুতুল, ওর নাম সোহেল। ও আমাদের দেশের বাড়িতে থেকে এসেছে। আমি পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করলো না। আজ থেকে ও এ বাসায় থাকবে। ওকে রুম দেখিয়ে দে। পুতুল আমাকে বলল। আসুন। আমি পুতুলের পেছন পেছন দেখিয়ে দেওয়া রুমে গেলাম। রুমে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়ল। টেবিলে আমি, পুতুল আর আঙ্কেল ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আচ্ছা পুতুল, তুই কালকে সোহেলকে কলেজে নিয়ে আসিস। সোহেলকে আমাদের কলেজে তোর সাথেই ভর্তি করিয়ে দেবো। পরদিন পুতুলের সাথে কলেজে গেলাম। আঙ্কেল আগেই বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরদিন থেকেই কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়েই পড়লাম আর এক বিপদে। গেটের ভেতর ঢুকতে দেখি কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তখনই এই খোকা, এদিকে এসো। আমি কাছে গিয়ে বললাম, জি, কেন ডাকছেন? তাদের ভিতরে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি, আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুবার কান ধরে উঠবোস করো। কেন? আমি পারবো না। মেয়েটা এসে কলার ধরে বলল, ধরবি কি না বল, নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরছি তো। দুবার কান ধরে উঠবাস করার পর বলল, এবার যা। আমি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম ঠুস করে। সামনে তাকিয়ে দেখি আর একটা লেডি গ্যাং। ও মা, সাথে দেখি পুতুলও আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে, আমাকে ওরা কিছু বলবে না। আমি সরি বললাম। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাখ তোর সরি। এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে এসেছে, আমাদের বাসায় থাকে। তাহলে তো খাতির একটু বেশি করতে হবে। তোর যা মন চাই তাই কর, আমি গেলাম। পুতুল চলে গেল। আমি যাওয়ার জন্য পা বাড়াতেই মেয়েটা আমার কলার ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ! আসলে আমি আপনাকে দেখতে পাইনি। সরি, মাফ করে দিন প্লিজ। রাখ তোর সরি। হঠাৎ কে যেন পেছন থেকে কলারটা ছাড়িয়ে দিল। তাকিয়ে দেখি একটা ছেলে। মেয়েটা ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ছেলেটা আমাকে বলল, চলো। আমি তার সাথে চলতে থাকলাম। নাম কি তোমার? জি, সোহেল। আপনার? আমি জনি। তাই এখানে কি করছো? জি, নতুন ভর্তি হয়েছি। ও, আমাদের সাথে? আচ্ছা, আমার সাথে সাথেই থেকো। কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে।
ক্লাস তো মনে হয় চিনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার, তবে পুতুলের সাথে তেমন একটা কথা হয় না। ওই আমার সাথে কথা বলে না। আজ রাতে খাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে তোর সাথে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেও ভূতটাকে সাথে করে নিলে পেস্টিজ থাকবে, পারবো না আমি। ওকে নিয়ে যাবি, এটাই শেষ কথা। পুতুল খাবার রেখে বলল। দেখ, বললাম না পারবো না। পুতুল রুমে চলে গেল। থাক না আঙ্কেল, আমি নিজেই তো যেতে পারি। আঙ্কেল আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো। আমার সাথে তেমন একটা কথা বলতো না। কলেজে আমি আর জনি বসে আছি। জনিকে জিজ্ঞেস করলাম, বস তুই প্রেম করিস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে? ও বড়লোক বাবার মেয়ে, আর একটু দুষ্টু, তাই বেশি এগোয়নি। কে সে? পরে বলবো। আমি সেদিন ধাক্কা খাওয়ার মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম, বস তোর দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে চিনিস? হুম। নাম কি? আনিশা, আমাদের সাথে পড়ে। তোর দিকে তাকিয়ে থাকে কেন? আচ্ছা চল, ক্যান্টিনে চল, পরে একদিন বলবো। এক বাসায় থাকি, তবুও পুতুলের সাথে তেমন কথা হয় না। নামটা যেমন পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতো। ছাদে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি। ওর পাশে গিয়ে বললাম, কি করছেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, না। আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন না কেন? পুতুল এবার চরম বিরক্তি নিয়ে বলল, তোর মতো গেও ভূতের সাথে কি কথা বলবো? আচ্ছা। বিকেলে শুয়ে আছি, হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে তাকালাম। চেয়ে দেখি পুতুল হাতে চা নিয়ে আসছে, এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি এই ঘটনার আগামাথা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো, নিন। আমি চা নিলাম। খান। আমি এক চুমুক দিলাম। তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। সব সময় কেন জানি না আমার মাথা গরম হয়ে থাকে। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি প্রতি উত্তরে একটা মলিন হাসি দিলাম। কি হলো, কিছু বলছেন না যে? সত্যিই সরি। আসলে মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই, তখন খুব খারাপ লাগলো। আমারও তো মা নেই, তাই কষ্ট বুঝি। তা আমার প্রতি আপনার মা হলো না দা হলো? দেখ, যেটাই হোক আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন। পুতুল মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘটে যাওয়া বিষয়টা ভাবতে লাগলাম। মেয়েটার হলোটা কি? যে মেয়েটা সকালে আমাকে দেখতে পারেনি, সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। বড়ই আজব। তবে চাটা দারুণ বানায়। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরদিন কলেজে যেতেই জনি আমাকে ধরলো। কি রে, তোকে না পুতুল রিস্কা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকেই ভালোবাসিস? রাখ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়া তো দূরের কথা, আমি কখনো আশাও করিনি। হুম, আমরা মধ্যবিত্ত বলেই সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে কে আবার মজা করলো? সেই মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো। পরে ঠরে হবে না, এখন বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে বন্ধুই ভাবতে পারিসনি এখনো। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগলা রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিশা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিশা? আবেসালা বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। সে প্রথম প্রপোজ করেছিল আমাকে। তারপর? চলছিল প্রেমটা ভালোই। তাহলে সমস্যা কোথায়? ধুরশালা বলমুই না, তুই না বলতে বা হাত দিস কথার মাঝে। সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে?
একদিন আমার কলেজ আসতে দেরি হয়। আনিশা কল করে জিজ্ঞাসা করেছিল আমি আসতে পারবো কি না। আমার জরুরি একটা কাজ থাকায় বলেছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে কলেজ চলে গেলাম। আনিশা তার বান্ধবীদের সাথে কথা বলছিল। আমি কাছে যেতেই শুনলাম কি শুনলি? ওর এক বান্ধবী বলছে, আর কতদিন টাইম পাস করবি তুই জনির সাথে? এবার ছেড়ে দে। আনিশা বলল, আর কিছুদিন, তারপর ওকে ছেড়ে দেব। ওই ফকির নেটের সাথে কি আর আমার যায়? এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসলাম শেষে আমাকে ধোঁকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিশাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পিছনে আছি। তারপর আনিশা পিছন ফিরে আমাকে দেখে বলল, আরে জনি, তুমি কখন আসলে? তুমি যে বলেছিলে আসবে না। তখন আমি বলেছিলাম না আসলে কি আর তোমার কথাগুলো শুনতে পেতাম। আনিশা এসে আমার হাত ধরে বলল, আরে ওসব ফান করে বলেছি। আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিসার গালে। তারপর বললাম, তোদের কাছে সব ফান, আমাদের ভালোবাসা তোদের মতো বড় লোকদের কাছে ফান মনে হয়। শোনো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, কোনো কথা বলবি না। মন থেকে ভালোবাসতাম তো, তাই ফান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসা তুই এক সময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরের 2 দিন আর কলেজে দেখলাম না আনিশাকে। তারপর 3য় দিনে কলেজে আসলো আনিশা। চেহারা বদলে গিয়েছিল 2 দিনে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, মুখ শুকিয়ে গিয়েছে, একবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠে এক কোণে বেঞ্চে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ কারো ছায়া দেখে মাথা উঠালাম, তাকিয়ে দেখি আনিশা। তারপর কি হলো রে মামা? খুব ইন্টারেস্ট কাহিনী তো, বল তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে চাইলে আনিশা আমার হাত চেপে ধরল। তখন আমি বললাম, হাত ধরছেন কেন? হাত ছাড়ুন। আনিশা হাত ছাড়ল না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়ছেন না কেন? আনিশা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছড়াতে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিশা বলল, তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। যখন 2 দিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটুকু জুড়ে ছিলে। তোমার সামনে আর যাব না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম ছুটে তোমার কাছে। প্লিজ চলো, সব কিছু ভুলে আবার শুরু করি। আমি বলেছিলাম, বিশ্বাস মানুষকে একবার করা যায়, 2বার না। হাত ছাড়ুন। আমি নিজে হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিশা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিশা ছিল জেদি টাইপের মেয়ে। তারপর 1 সপ্তাহ কলেজ গেলাম না। 1 সপ্তাহ পর কলেজ গেলে আনিশা আবার আসে আমার কাছে। একটাই কথা, ভালোবাসি। আমি সাপ জানিয়ে দিয়েছিলাম তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিশা আমার কলার ধরে ওর মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস দিল। তারপর ছেড়ে দিয়ে বলল, তোকে আমার করেই ছাড়বো, দেখে নিস তুই। তারপর আর কি, তারপর থেকে এখন পর্যন্ত পিছনে পড়ে আছে। ওয়াও, ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি। আমাকে আর বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখি সেদিনের ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। তোমার নাম তো সোহেল, তাই না? জি। আমি আনিশা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিশা ওর এক বান্ধবীকে দেখিয়ে বলল, এই হলো তারিন, আমার বান্ধবী। হাই। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাববো সেদিনের জন্য তুমি আমাকে ক্ষমা করোনি। না, ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে চাচ্ছ না কেন? কি ট্রিট দিবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা যেতে পারবো না, আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। কি বললেন? বলেছি তাকে নিয়ে আসেন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি।
যেতে হবে কিন্তু, কথা দিয়েছেন। ঠিক আছে। আমি জনির কাছে গেলাম। কিরে কি কথা হলো আনিশার সাথে? সেদিনের জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ভালো, যা গিয়ে খেয়ে আয়। তুইও যাবি, চল। না আমি যাব না, তুই যা, সমস্যা হলে বলিস। দোষ না করিস না, ওদের কথা দিয়ে ফেলেছি। বলেছি তুই আর আমি যাব। প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুঝিয়ে জনিকে রাজি করালাম। জনিকে নিয়ে ওদের কাছে গেলাম। চলেন। আনিশাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি হলো জনি, ওঠ। জনি আমার মুখের দিকে একবার তাকিয়ে গাড়ির ভেতরে উঠে বসলো। আমি আর তারিন সামনে বসলাম। জনি আর আনিশা বসলো পিছনে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে আনিশা জনির দিকে চেপে বসছে। জনি খুব আনইজি ফিল করছে। গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। আমরা ভেতরে গিয়ে বসলাম। জনির সামনে বসলো আনিশা, আমি বসলাম তারিনের সামনে। আনিশা খাবারের অর্ডার করলো, সবাই খাচ্ছি। জনি নিচে তাকিয়ে খাচ্ছে। আনিশা খাওয়া রেখে জনির দিকে তাকিয়ে আছে। জনি আর আনিশা কি আগে থেকে পরিচিত? কীরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবে এই আনিশা জনিকে ধোকা দেওয়া সেই আনিশা না তো? রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো বই খাতা নিয়ে, চেয়ারে এসে বসলো। জি, কোনটা বুঝতে পারছেন না? পুতুল বই খুলে বলল। এটা। আমি বোঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল তো দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদের নিয়ে। জি, বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান? বেশ উন্নতি দেখছি। আমি ওনার কথায় পাত্তা না দিয়ে পড়াটা বোঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বোঝাচ্ছি। পুতুল কলমটা ধরে ছুঁড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি, চাই। তাহলে এমন করছেন কেন? ভয়ে। কিসের ভয়? যদি হাতে ছোঁয়া লেগে আবার থাপ্পড় মারেন। পুতুল আমার হাত চেপে ধরে বলল। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বলে পুতুল বই খাতা নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না, এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো। এর ভিতরে একটা টিউশনি করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে, অনেকটা কেয়ার করে। তারপর বেশ কিছুদিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, একটা কাম তো ঘটিয়ে ফেলছি। কি কাজ ঘটিয়েছিস? পুতুলকে বলেই দিয়েছি যে তুই পুতুলকে পছন্দ করিস। হাই হাই, কি করলি এটা? কেন, কি হয়েছে? আমি ওর সামনে তো মুখই দেখাতে পারবো না। ও যদি আঙ্কেলকে বলে দেয়? কি করলি তুই এটা? রাগ বেটা, কিছু বলবে না। পুতুল তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফাড়া ভালোই ভালোই কেটে যায় যেন। কলেজে আর থাকার মতো মানসিকতা থাকলো না। পুতুল কোথা থেকে যেন এসে যায় আবার ধুম করে। তার থেকে বাসায় চলে যাই, সেখানে মারলে কেউ দেখার নেই। বাসায় বসে আছি। পুতুল আসার আগেই টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় টিউশনি শেষ করে বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, জানিন, আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজছিলাম আপনাকে। কোথায় গিয়েছিলেন? কেন খুঁজছেন? কাজ ছিল, তাই খুঁজেছি। ও, আমি বাসায় চলে এসেছিলাম। আচ্ছা থাক, বাদ দিন, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো। চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেটে যাওয়ার সাথে আমার কলেজে না যাওয়ার সম্পর্ক কি? আপনাকে নিয়েই তো যাব। আপনি একাই তো যেতে পারেন, আমাকে নেওয়ার দরকার কি? এত কথা বলেন কেন আপনি? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি, থাকবো। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল, গুড বয়। এই প্রথম ওর হাসি দেখলাম, কত মায়াবী হাসি। পরদিন সকালে খেয়ে বের হলাম আমি আর পুতুল। পুতুল কালো একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আমি চোখকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিকশায় বারবার আর চোখে তাকাতে থাকলাম পুতুলের দিকে।
পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকে হাসতে লাগলো। লজ্জা পেয়ে গেলাম আমি। একটা শপিং মলের সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে। আমাকে একটা কালো পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা কেমন লাগছে দেখুন তো। জি ভালো, কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এটা ভিতর থেকে পরে আসুন। "আ- আমি কেন পরবো?" পুতুল আমাকে চোখ রাঙিয়ে বলল, এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসুন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাইরে আসতেই পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, একদম দারুণ মানিয়েছে। আমি বাসা থেকে যে শার্টটা পরে এসেছি। পুতুল আমার হাত থেকে শার্টটা নিয়ে সব অ্যাসিস্ট্যান্টকে বলল। মামা, এটা প্যাক করে দিন। পুতুল পাঞ্জাবির দাম পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে আবার বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একটা কাপল। পুতুল তার কালো শাড়ির সাথে ম্যাচিং করিয়ে আমাকে কালো পাঞ্জাবি পরালো। ওর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না আমি। একটা রেস্টুরেন্টে ঢুকলো আমাকে নিয়ে। দুজন একটা টেবিলে বসলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি কিচ্ছু না। পুতুল আমার দিকে কিছুটা ভুরু কুঁচকিয়ে তাকিয়ে বলল, এই, আনইজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মন মতো খাবার অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নিন, খান। জি আমি তো এইসব খাই না, আর এসব খাবার কখনো খাইও নি। তো আগে কখনো খাননি তো কি হয়েছে? এখন খাবেন, হাঁ করুন। পুতুল কিছুটা খাবার জোর করে খাইয়ে দিল আমাকে। না, মজা আছে তো খাবারটাতে। তারপর আমি নিজেই খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুচকে মুচকে হাসতে লাগলো। এই মেয়েটা মুচকে হাসলে তো মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসি থামিয়ে বলল, কি হলো, খাচ্ছেন না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারা দিন এদিক সেদিক ঘুরে বিকেলে নদীর পাড়ে নিয়ে গেল। আমার টিউশনের সময় হয়ে গেছে, তাই বললাম, এবার চলুন বাসায় চলে যাই, আমার টিউশনিতে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দিন তো। কেন? হাত দিয়ে কি করবেন? আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাত গরম করব। কই দিন। আমার হাত বাড়াতে গিয়ে দেখি হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার এই অবস্থা দেখে কাঁপা হাতটা ওর হাতের ভিতর নিয়ে গেল। আমার হাতের আঙ্গুলের ভিতর ওর আঙ্গুল ঢুকিয়ে আঁকড়ে ধরলো হাত। হালকাভাবে হাত চাপ দিচ্ছে আর অন্যদিকে তাকিয়ে হাসছে। ওর হাতের ছোঁয়ায় যেন এক অন্যরকম ভালো লাগায় শিহরিত হচ্ছে আমি। প্রতিবার হাত চেপে ধরাতে যেন কেঁপে উঠছি আমি। এই প্রথম কোনো মেয়ের হাত ধরেছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমরা নদীর পাড় ঘেঁষে হাঁটছি। আমার চুপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলুন। কি বলবো? খারাপ লাগছে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছুই বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভিতরটা এত সুন্দর, তা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার হাতটা এবার দু হাতের মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই, তাই আমি নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর এভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান ভাঙলো ফোনের রিংটনে, নয়তো কোনো কিছু আজ ঘটিয়ে ফেলতো পুতুল। ও ফোন হাতে নিয়ে কল রিসিভ করে বলল, বাবা, আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলুন বাসায় যাই। রিকশায় ও আমার হাত আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে এসেছি। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম, বাসার সামনে এসে গেছে, এবার হাতটা যদি ছাড়তেন। পুতুল আমার হাত ছেড়ে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভেতর চলে গেল। আমি রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান, ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করুন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হব। পুতুল কিছুটা রেগে বলল, কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন, ফ্রেশ হন।
পুতুল আমাকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক, কেমন অধিকার খাটানো শুরু করে দিয়েছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা নিয়ে এসেছে। চা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চা খেলে সব ক্লান্তি চলে যাবে। আমি ফ্রেশ হয়ে আসি, আপনি রেস্ট নিন। পুতুল চলে গেছে। মেয়েটার চায়ের হাত দারুণ, রান্নার হাতও খারাপ না, বেশ ভালো লাগে ওর হাতের রান্না। এখন ঘুম থেকে সকালে পুতুলই ওঠায় আমাকে। মেয়েটা খুব কেয়ার করে আমার, ভালোই লাগে আমার। কিন্তু আমি বুঝি ও কি চাই, কেন এমন অধিকার খাটায় আমার উপর। এ যে হবার নয়, আমি তো এতিম, চাইলেও পারবো না আমার সাথে ওকে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি আর জনি বসে আছি, তখন তারিন আমাদের কাছে আসলো। তারিন মেয়েটা খুব ভালো জানে আমাকে, তো ও কাছে এসে বলল, হাই জনি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই সোহেল, চলো তো, কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাবো। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তারিন আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে বলো না। মেয়েটা এত করে বলছে, যখন যা না। সত্যি আমার খুব খারাপ লাগছে, তুমি একা যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দেবো, তুমি চলো চলো। এই বলে আমাকে তারিন টানতে টানতে নিয়ে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চললো শপিং মলে। অনেক কেনাকাটা করলো তারিন। আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপরেও ও জোর করে একটা ঘড়ি দিল। সেখান থেকে গেলাম কসমেটিক্সের দোকানে। কপাল গুনে দেখা হয়ে গেল পুতুলের সাথে। আনিশাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা, আর আনিশার বান্ধবী হলো পুতুল। পুতুল আমাকে আর তারিনকে একসাথে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। ওরে চা দেখে ভয় লাগছে আমার। আপনিও মার্কেটে এসেছেন, কিছু কিনবেন নাকি? আমার কথার কোনো জবাব দিল না পুতুল, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কি রে তারিন, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবে কিনা, তখন তো না করে দিলি, আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি। খুব উন্নতি হচ্ছে তোর। ধুর, কি যে বলিস না তুই। তা তোরা কি কিনলি? না, কিছু কিনিনি, তবে কিনবো। আচ্ছা, তোরা কি, আমরা ওইদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলল না, শুধু আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেলাম আমরা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। বাসার ভিতর ঢুকতেই দেখি পুতুল বসে আছে রুমে। ওর চোখ দেখে খুব ভয় করে উঠল, রক্তবর্ণ ধারণ করে আছে ওর চোখে। আমি কাছে যেতেই পুতুল উঠে আমার কলার ধরে দেওয়ালের সাথে ঠেসে ধরল। কি 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 করছেন? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমি আমার রাগ ধরে না রাখতে পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল। তারিন দিয়েছে এটা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেললো। আমি হাঁ করে তাকিয়ে আছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চোরমার করে দিল। রাগে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওর রাগ থেকে আমি তো অবাক, এই সামান্য ব্যাপার নিয়ে ও এমন করবে আমি ভাবতেও পারিনি। পরের 3 দিন আর আমার সাথে কথা বলেনি পুতুল। আমি বললেও চুপ করে থাকতো। বুঝলাম আমার উপর বেশ রেগে আছে। চতুর্থ দিন আমি টিউশনি থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে যেতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি। পুতুল বিরক্ত হয়ে আমার হাতটা ছো মেরে টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বেশ চমৎকার ঘড়িটা। পুতুল আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটার মাঝে মাঝে হয়টা কি? কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো। অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়িয়ে দিল। আমি ওর হাত থেকে চা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি আবার চা পাগল। চা খাচ্ছি, হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তারিনের সাথে মেশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি? জি, কি বলছেন? তারিনের সাথে যেন আর না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না।
কি বলেছি বুঝতে পেরেছেন? জি, বুঝেছি। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওর এই হাসি দেখলে আমার সব থমকে যায়। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চা নিয়ে খেতে লাগলো আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের সাথে ভর্তি হয়েছে। দেখতে মাশাল্লাহ। আমি আর জনি বসে আছি কলেজের চত্বরে। তখনই সেই নতুন মেয়েটা আসলো আমাদের কাছে। জনির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি নূপুর। হাই, আমি জনি। কলেজে নতুন নাকি? জি। আচ্ছা, পরিচিত হও। এ হলো সোহেল, আমার বন্ধু। হাই, হ্যালো। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে ইয়ার হতে চাইছে হোক না। আচ্ছা, ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, চলো আমাদের সাথে। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এসব কিছু পুতুল আর আনিশার চোখ এড়ালো না। কিছুদিনের মধ্যেই নূপুর হয়ে উঠলো আমাদের একজন। মেয়েটা মিশুক প্রকৃতির বলা যায়। তো আমরা তিনজন বসে কলেজ ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বোঝেনি, হাসাহাসি একটু হয়ই। তখন কোথা থেকে যেন আনিশা চলে আসলো আমাদের সামনে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিশা আমাকে আর নূপুরকে বলল, তোমরা একটু ক্যান্টিনের বাইরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনিও আমাদের সাথে চলে আসতে চাইলে আনিশা তার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। জনিও আনিশার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছে তাই করবে? যার তার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে? কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দিইনি। ইচ্ছাকৃত কেউ কষ্ট পেলে তাতে আমার কি? আর আপনি বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন? আনিশা এবার জনির হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন কেন করছো? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো, তোমাকে খুব ভালোবাসি। তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ আমাকে তবুও মাফ করে দাও। দেখুন, হাত ছাড়ুন। সবাই তাকিয়ে আছে। আর আপনাকে আমি অনেক আগেই মাপ করে দিয়েছি। নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না। যেইভাবে আছি বেশ আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না। আপনাদের মতো বিশালী কাউকে খুঁজে নেবেন। জনি আনিশার কাছ থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনির চোখ কিরকম ভেজা ভেজা দেখাচ্ছে। আমাদের কাছে আসতেই বললাম, কি ব্যাপার? কি বললো রে আনিশা তোকে? সেসব তোর জানার দরকার নেই। এই নূপুর, চল ক্লাসে যাই। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিশা হয়তো ক্যান্টিনে বসে বসে কাঁদছে। আমার নূপুরের সাথে মেশাটাও পুতুল ভালোভাবে নিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখে রাখছে। তারিনের সাথে দেখা হয় না কয়েকদিন। শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় আনিশা আমাকে এক্সট্রা কেয়ার করে। কখন কি লাগবে না লাগবে তার খোঁজ খবর রাখে। আমার জামা কাপড় ধুয়ে দেয়। আমি বুঝি তো কেন এমন করে, কিন্তু আমি তো ছন্ন ছাড়া। আমার কি এসব মানায়? কলেজ চত্বরে বসে আছি আমরা তিনজন। হঠাৎ তারিনের দেখা। তারিন আসলো আমাদের কাছে। অনেকদিন পর দেখলাম ওকে। এসেই জনিকে বলল, জানি, আমি সোহেলকে নিয়ে একটু ক্যান্টিনে যাই, একটু পর চলে আসবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আরে বলেতে যাও, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো আছি, এসে কথা বলবো। আমি আর ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে এটা কিন্তু একজনের চোখ এড়ালো না। দুজন গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফি অর্ডার করলাম। তো তারিন, খবর কি তোমার? কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এভাবে টেনে আনার কি দরকার ছিল? আমাকে বললেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভেতর থেকে বাচ্চামো স্বভাব এখনো গেল না। আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে।
আমি কিছু বলার আগে আমার গালে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারলো। ঝিমঝিম করে উঠলো মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার। তোকে কতবার বলেছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপরে ওর সাথে ক্যান্টিনে যাস, কফি খাস? ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করে থাকলাম, কিছু বলা দরকার। তারপরে আমি গালে হাত দিয়ে চুপ করে আছি। পুতুল আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমার কোনো প্রতিউত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওকে আমি কি করে বোঝাই যে তারিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই? এমনি পেটে অনেক খিদে, তারপর আবার বিনা কারণে এরকম থাপ্পড়, মনটাই খারাপ হয়ে গেল। তাই আজ আর টিউশনিতে গেলাম না। জনির মেসের দিকে যাওয়া যাক, সেখানে গেলে মনটা একটু ভালো হবে। তাই ওর মেসের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনির মেসের সামনে আনিশা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে, আর এক দৃষ্টিতে জনির রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। কিছুক্ষণ পর জনি জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনির মেসের ভিতরে ঢুকে গেলাম। জনিকে দেখে বেশ চিন্তিত মনে হলো, তাই বললাম, কিরে কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? আর বাইরে দেখলাম আনিশা দাঁড়িয়ে। সেটা তো বেশ চিন্তার। তোকে বলছিলাম না যে আমি আনিশা নামে একজনকে ভালোবাসতাম? বলেছিলি, কিন্তু দেখালি না তো। এই আনিশাই সে আনিশা। আমি আগে থেকে সন্দেহ করেছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভিতরে নিয়ে আসি। না, একবার ধোকা দিয়েছিল, আবার সেই ধোকায় পড়তে চাই না। কখন এসেছে আনিশা? কলেজ ছুটি হওয়ার পর থেকেই। সে দুপুর থেকে এখনো দাঁড়িয়ে আছে মেয়েটা। সন্ধ্যা হতে চললো, তুই মানুষ? যা ভেতরে নিয়ে আয়। না, আমি তাহলে ওকে চলে যেতে বলি। তোর যাওয়া লাগবে না, আমি বলছি ওকে। তো কি বলেছিল আনিশা? কি আর বলবে, বলছি আমি যতক্ষণ পর্যন্ত ওকে আমার বুকে জড়িয়ে না নিব ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না ও। তো যা, মেয়েটাকে বুকে জড়িয়ে নে। আমি কি ওকে ভালোবাসি নাকি যে ওকে বুকে জড়িয়ে নেব? মিথ্যা বলছিস কেন? তুইও তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তোর চোখ তো বলছে তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলি কি আবার ধোকা দেবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে। ওর চোখ তো আর মিথ্যা বলছে না। জনি উঠে আবার বারান্দায় গিয়ে আনিশাকে দেখতে লাগলো। আনিশা ওর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি পেছন থেকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তোর ভালোবাসার অশ্রুকণা ঝরছে। এখনো বলবি ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনি আমার কথায় চমকে গেল। যা, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দিতে হয়। যা, ওকে বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে না নিবি ততক্ষণ ও এখান থেকে যাবে না। তুই এতদিনে বুঝিসনি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকেও বেশি ভালো করে চিনিস। আমার দিকে না তাকিয়ে যা, ওকে বুকে জড়িয়ে নে। মেয়েটা তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। যা, আরে যা না। আমি জনিকে ঠেলে রুম থেকে বাইরে বের করে দিলাম। পাগল ছেলে একটা। জনি নিচে গিয়ে আনিশার সামনে দাঁড়ালো। আনিশা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়ল। বুকের ভেতর মুখ গুজে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তোমাকে ছাড়া থাকতে পারবো না আর। প্লিজ প্লিজ একবার বুকে জড়িয়ে নাও। জনি আর অভিমান ধরে রাখতে না পেরে আনিশার সাথে কেঁদে দিয়ে বলল, আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না আর। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোমান্স দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে আসলাম দেখতে। যা, রুমে গিয়ে বস, আমি ওকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিশাকে আনিশার গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। জনির মেসে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। চেয়ে দেখি পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনির ম্যাচে আছি। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি।
কিছুক্ষণ নীরবতা চলল দুপাশে, তারপর কলটা কেটে দিলাম। মন ভালো করতে এসেছি, মন ভালো হয়ে গেছে, এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকারে হাঁটা ধরলাম বাসার পথের দিকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এই যে হবার নয়, এটা শুনলে আঙ্কেল হয়তো অনেক কষ্ট পাবে। না না, এ হতে পারে না। যে আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে তার মনে তো আমি কষ্ট দিতে পারি না। কালই ম্যাচে উঠতে হবে, এখানে আর থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবন নষ্ট করবে? ও অনেক নামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। না না, আর থাকা যাবে না। নানার সম্মানটুকু বজায় রাখতে হবে। এইসব কথা ভাবতে ভাবতে আমার খুব কষ্ট লাগছে। আমিও তোকে পছন্দ করি। মনকে আর এসব বোঝে? মনকে তো আর মানাতে পারছি না। মনকে কি বলে বোঝাবো? না, মন যাই বলুক, নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো। জনির কাছে কল দিলাম। কিরে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম? চলে এসেছি। আচ্ছা, তোর ম্যাচে কি থাকার মতো জায়গা হবে? কেন, আর কে থাকবে? আমি থাকবো। তুই ম্যাচে থাকবি না কেন? পরে বলবো, জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছি। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা, তাই ভিতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে। চোখ জোড়া লাল হয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো। আমরা তিনজন খেতে বসলাম। কাল চলে যাব, তাই ভাবলাম এখন বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি ম্যাচে উঠতে চাইছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে? আপনাদের বাসায় আর কতদিন? ম্যাচ ঠিক করেছি, কাল চলে যাব। আমি একথা বলতেই পুতুল তার নিজের খাবারে পানি ঢেলে রুমে চলে গেল। দেখো, যাবো বললেই হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপরে চাইলেও আটকাতে পারবো না। না আঙ্কেল, ম্যাচ ঠিক করেছি। কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু আর বলার সাহস পেলাম না। রাতটা নির্ঘুম কাটলো। সকালে উঠতেই আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষমেশ বলে দেখি, একটু পর আর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাবে। তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখে আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি বললাম, আঙ্কেল। উনি আমার দিকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাইছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলেই আমি তোমাকে ছাড়বো না। জানি না হঠাৎ কী কারণে চলে যেতে চাইছো, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসাবে পাঠিয়েছে। তাছাড়াও তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা তুমি কলেজে যাও, দেখি ও কি করে যায়। খুব সাহস বেড়েছে। কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখেই তো আমি ভয় পেয়ে গিয়েছি। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখটা অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। হঠাৎ পুতুল আমার রুমে আসলো, তারপর দরজাটা আটকে দিল। কি করছেন কি? দরজা আটকেছেন কেন? আঙ্কেল, দে। আর কিছু বলতে দিল না। ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া আটকে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। না চাইতেও আমার হাত দুটো ওকে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। তারপর আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে বুকের উপরে উঠে শুরু করলো মার দেওয়া। কুত্তা, কিছু বলছি না বলে বেশি বার বেড়ে গেছিস। কই যাবি? হ্যাঁ, আমাকে রেখে কই যাবি? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। কি করছেন? ব্যথা পাচ্ছি তো। আহা, লাগছে তো। লাগুক, বেশি করে লাগুক। আমার উপর অভিমান করে চলে যেতে চাচ্ছিস? থাপ্পড় দিয়েছি বলে অভিমান করেছিস? তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। এবার তো থামুন, যাব না বলছি তো। আমাকে আরও কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকের উপর শুয়ে পড়লো।
তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? কেন তোর এত কেয়ার করি? কেন তোকে মারি? বুঝি বলেই তো চলে যেতে চাইছি। এ কথা বলতেই পুতুল বুকের থেকে মুখ উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবন জড়াতে চাইছেন? পুতুল ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে এতিম পড়েছিস তখন দেখিস কি করি তোকে। যতই যা বলুন, এটাই বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ভালো ছেলে পাবেন। আপনার বাবাও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চালচুলোহীন ছন্নছাড়া ছেলের জন্য কেন আপনার বাবা স্বপ্ন নষ্ট করবেন? আমি এত কিছু বুঝি না, তোকে ভালোবাসি ব্যাস। আমার বুকের ভিতর মুখ ঘষতে ঘষতে বলল, তোর বুকই আমার স্থায়ী ঠিকানা। কেন এত ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া বাঁচবো না। হয়েছে, এবার বুক থেকে নামুন। আপনার বাবা কি নাকি মনে করবে আবার? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। না, আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটুও ঘুমোতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চলল দুজনের ভিতর। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার মতো এ। আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটে ওর আঙ্গুল দিয়ে চুপ করে দিয়ে বলল, আমি এত কিছু শুনতে চাইনি। ভালোবাসেন কি না? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, হুম, বাসি অনেক আগে থেকে। তাহলে আমাকে ঘুমাতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা হার মানবে। তোমার বাবাকে মানবে কখনো এই সম্পর্ক? কখনোই না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ছাড়া থাকতে পারবেন? আসলে কি পুতুলকে ছাড়া থাকতে পারবো? চুপ করে থাকলাম আমি। জানতাম পারবেন না। বাবাকে আমি ম্যানেজ করে নেব। দেখো, অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি। তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দেব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এখানে থাকুন। হয়েছে, এবার ওঠো, অনেক খিদা লেগেছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজন। পরদিন আমরা দুজন এক রিক্সায় কলেজে গেলাম। জনি আর আনিশাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুল আমার হাত ধরে হাঁটছে। যেই তারিনকে আসতে দেখলো, পুতুল তখনই আমার হাতটা আরও ভালো করে আঁকড়ে ধরলো। তারিন হাঁ করে শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। তারিনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তারিনের হুঁশ আসলো। আমার দিকে তাকিয়ে বলল, ও তোমাকে এইভাবে ধরে আছে কেন? আমি কিছু বলার আগেই পুতুল আমাকে আরও একটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এইভাবে আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তারিন আমার দিকে তাকিয়ে বলল, ওকে বলছে সব সোহেল। উনি কে বলবে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই এভাবে হাঁটছি। সোহেল, ওকে সত্যি বলছে? পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ও ঠিক বলছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তারিন কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো, খুব মানিয়েছে তোমাদের। চলো, আজ আমরা একসাথে কফি খাবো। না, আজ না, অন্যদিন খাবো। তারিন চলে গেল। এবার গেলাম জনির কাছে। আহ, কি প্রেম রে! আনিশা জনির কাঁধে মাথা দিয়ে বসে আছে। কি রে বেটা, আনিশাকে পেয়ে আমাকে ভুলে গেলি? কি যে বলিস না, তোকে কি ভোলা যায়? বস এখানে। ও মা, পুতুল যে! আজ দুজনে একসাথে, ব্যাপার কি সোহেল? কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার হাত শক্ত করে চেপে ধরল। কি যে বলিস না! তা আনিশা, খবর কি তোমার? তোমাদের প্রেম কেমন চলছে? চলবে কি, এতদিন পর কাছে পেলাম, কোথায় একটু বেশি ভালোবাসবে তা না, আমাকে সময়ই দিচ্ছে না। এই ব্যাপার? তা গলায় ঝুলিয়ে নিলেই তো পারো। সেটাই তো চাচ্ছি, আর কিছুদিন
তারপর গলায় ঝুলিয়ে নেব। পিছন থেকে হঠাৎ নূপুর বলে উঠল, বাহ, বেশ ভালোই তো। দুই বন্ধু দুজন পেয়ে আমাকে ভুলে গেল। আরে পাগলি, কাছে আয়, তোকেও একটা ধরিয়ে দিব। আমার এসব দরকার নেই, এভাবে আসি, বেশ আসি। চলো আজ একসাথে কফি খাওয়া যাক। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফির বিল অবশ্য আনিশা দিয়েছে। বেশ কিছুদিন হলো গ্রামে যাওয়া হয় না। নানাকে দেখার জন্য মনটা আনচান করছে। তাই ভাবলাম কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটা ওনার কাছ থেকে নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল, নানার কাছে অনেক দিন যাওয়া হয় না, একটু দেখতে যেতে চাচ্ছিলাম। যাবে, এত সমস্যা কি? না মানে কলেজ থেকে তো ছুটি লাগতো। সে তোমার চিন্তা করতে হবে না। কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দাও। তা কবে যেতে চাও? পরশু দিন। ঠিক আছে। আমি খেয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই, আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না? তোর কি যে বলো না, তোমাকে ফাঁকি দেবো কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতে দেব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো, পাগলামি করো না। দুদিনের জন্য যাবো আর আসবো, তাছাড়া তুমি গ্রামের বাড়িতে থাকতে পারবে না, একটু বোঝো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব। আচ্ছা যেও, তোমার বাবার থেকে অনুমতি নিয়ে নাও আগে। নেব, বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, "উম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও।" আর একটু থাকি না। না, আর থাকা লাগবে না, যাও। তোমার বাবা আবার অন্য কিছু ভাববে, যাও। পুতুলকে পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজে চলে গেলাম। সাথে আনা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিলাম। আমি, পুতুল আর জনি বসে আছি। তখন জনি বলল, কিরে, ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটির অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি, তুই চল। না রে, আমি ছুটি নিয়ে নিই। আরে বেটা চল, ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল। তারপর আমাদের কথার মাঝে আনিশা আসলো। আনিশা জনির পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কি রে পুতুল, তোকে খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। আনিশা এবার জনির দিকে ভুরু কুঁচকিয়ে তাকালো। এইভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেকদিন কোথায় যাওয়া হয় নাই তো, তাই। আমাকে একবার বলেছো তুমি? আরে, তুমি রেগে যাচ্ছ কেন? এইমাত্র সোহেল যাওয়ার জন্য বলল, আর আমিও এইমাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সোহেল, আমাকে নেবা না? অবশ্যই নেব। শুনেছ, সোহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি দুদিন থেকেই চলে আসব। না, আমি যাব। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, ওসব জায়গায় থাকা তোমার কোনো অভ্যাস নেই, সো যাওয়া লাগবে না। আনিশা জনিকে টেনে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে, তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিশার ঠোঁটে লিপস্টিক আসলো কিভাবে রে? আনিশা তড়ি ঘড়ি করে জনির ঠোঁটে লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগী কণ্ঠে আনিশাকে বলল, তুমিও না, কি যে করো। কি করব, তুমিই তো আমাকে নিতে চাইছো না। তাহলে আনিশা যাচ্ছে। না। আনিশা জনির দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু ওদের সামনে আরেকটা দেব। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আনিশা একটু কাদার ভাব করে বলল, আমি যাব, আমার সমস্যা হলে তুমি তো আছোই, প্লিজ প্লিজ প্লিজ, না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আনিশা খুশিতে জনির গালে চুমু দিয়ে বলল,
না, আমার দুষ্টু মিষ্টি জানটা। ওদের এসব কাণ্ড দেখে আমি আর পুতুল হেসে দিলাম। দিদি তো আবার লিপস্টিক লাগিয়ে। সমস্যা কি? আমার জিনিস, আমি লিপস্টিক লাগাবো, আমিই মুছবো। এই শোনো, আমার গাড়ি করে যাব কিন্তু। না, অত দূরের পথ তোমার ড্রাইভ করার দরকার নেই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিছু হয়নি, এখনো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। কবে যাবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতে সেখানে পৌঁছাতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা জনি, চলো, কিছু কেনাকাটা করতে হবে। তুমি পরে কিনে নিও। তোমারগুলো তো কেনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বুঝো না তো, চলো, তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিশারা চলে গেল। পুতুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠেছে। চলো কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম। দেখো তো এই শাড়িটা কেমন লাগে। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? হুম। তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রিকশায় দুজন বসে আছি। তখন পুতুল বলল, হঠাৎ শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে। তোমাকে গ্রাম্য বধূর সাজে সেখানে নিয়ে যাব। নানা যাতে একবার তোমাকে দেখলেই পছন্দ করে। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, দেখ, কি যে বলেন না, আমার বুঝি লজ্জা লাগে না? কেন? বিয়ের কথা শুনলে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছা নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জন্মে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম। তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চায়। তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না, তাই তোমার সাথে একটু ঘুরে আসুক। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দেবে? সকালে রওনা দিতে চেয়েছি। আচ্ছা, তাহলে কালকে দুটো টিকিট কিনে রাখবো। তার আর দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে নাস্তা খেয়ে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আমার রুমে আসলো। ওকে দেখে চোখ ফেরানো দায়। আমার দেওয়া শাড়িটা পরেছে মেয়েটা। ওর ফর্সা দেহে কালো শাড়িটা মানিয়েছে বেশ। অমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? দেখ, কি যে বলেন না, জামা কাপড় গুছিয়েছেন? হুম, কিছু জামা কাপড় বাকি আছে। দিন, ওগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও। ততক্ষণে জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। তারপর জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা? এই তো আমরা চলে এসেছি। তোরা রেডি হয়ে বাসা থেকে বের হ। তোদের বাসার সামনে থেকেই তোদেরকে পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিলাম। তোমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে পুতুল। তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিশা আমাদের পিক করলো। আমি জনি আর আনিশার দিকে তাকিয়ে বললাম, তোদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আনিশা আমাদের দিকে দুটো প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, তোমাদের জন্য। খুলে দেখি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিশা আর জনি বসলো সামনে, আমি আর পুতুল পিছনে। গাড়ি চলছে। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরে আছে। শো শো করে গাড়ি চলছে। গাড়ি চালানোর বেশ এক্সপিরিয়েন্স আছে আনিশার দেখি। আমি ডিরেকশন বলে দিয়েছি, সে অনুযায়ী গাড়ি চালাচ্ছে। গাড়ির কাছ নিচে নামিয়ে দিতেই বাতাসে পুতুলের চুলগুলো দোলা খেতে থাকলো। সে এক অপূর্ব সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ল। আমার মুখ ঢেকে গেছে পুতুলের চুলে। আমি তার চুলের সুবাস নিতে থাকলাম। বেশিক্ষণ নিতে পারলাম না, এমন সুন্দর মুহূর্ত ধূলিসাৎ করে দিল জনি। কি রে বেটা, কি করছিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুল সরিয়ে নিলাম। কি করবো আর, বসে আছি দেখছিস না? হাহা, তাই নাকি? আমি তো অন্য কিছু দেখলাম। তোরটা তুই নিয়ে থাক না, পিছনে নজর দিস কেন? হাহা, আচ্ছা আর দেব না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুসকি মুসকি হাসছে। আনিশা গাড়ি ড্রাইভ করাতে ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো।
বেশি বড় না রেস্তোরাঁটি। তারপর ভেতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এই দিয়েই চলবে? খারাপ না, কি বলো তোমরা? হুম। খাবারের অর্ডার দেওয়া হলো। আনিশা প্লেটে খাবার নিয়ে জনির মুখের সামনে ধরলো। হা করো, তুমি খেয়ে নাও আগে। হা করো তো। আনিশা জনিকে খাইয়ে দিচ্ছে। আমি আর পুতুল হাঁ করে তাকিয়ে আছি। সবার সামনে এভাবে খাওয়াচ্ছে। ওদের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিশা বলল, কি দেখছো এভাবে? এখানে এভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলে সবখানেই খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ওর চোখের ভাষা কিছুটা হলেও বুঝতে পারি, তাই প্লেটে খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তির হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামিয়ে দিল। কি হলো আবার? পুতুল আমার কাছ থেকে প্লেট নিয়ে বলল। হা করুন। আমি একটু হেসে বললাম, পাগলি একটা, আচ্ছা দাও। খাওয়া শেষে সুন্দর করে পুতুল তার হাত দিয়ে আমার মুখ মুছে দিল। গাড়িতে গিয়ে বসলাম আবার। চলতে লাগলো গাড়ি। আমাদের গ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। বিকেল হয়ে এসেছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকিয়ে দেখি পুতুল শীতে কিছুটা জড়সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা চাদর দিয়ে দূরে রাখতে চান, তাই না? দূর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝে শীত লাগে না? এই শীতে আমার কিচ্ছু হবে না। এত বেশি বুঝতে হবে না, চাদরের ভেতরে আসুন। থাক, লাগবে না, নিজের গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে তার গা থেকে চাদরটা খুলে সামনে রেখে বলল, বুঝি তো, আমার গায়ের সাথে বসলে সমস্যা হবে। আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরও কাছে টেনে দুজন চাদরের ভেতরে ঢুকে পড়লাম। পুতুল আটসাট করে আমাকে জড়িয়ে ধরলো পরম যত্নে। কিছুক্ষণ পর আনিশা গাড়ি থামালো। তাকিয়ে দেখে আনিশা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিশা আমাদের দিকে তাকিয়ে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভেতরে ঢুকে যেতাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে তো কে তাহলে? আচ্ছা, কাছে আসো তো। কেন? আসো তো। এই তো আসলাম। আনিশা জনির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে ডেকেছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে দেখো না। ওটা দেখেনি। পাগলি একটা, সব সময় দুষ্টুমি করা লাগে। বেশি কথা বললে ঠোঁটে কিস দিয়ে ধরে রাখবো। পাগলি গাড়ি চালাও, শুধু আজে বাজে চিন্তা। গাড়ি চলতে লাগলো। সন্ধ্যার আগে আগে বাসায় পৌঁছালাম। পুতুল, পুতুল, আমরা এসে গেছি। কি হয়েছে? আমরা আমার নানার বাড়ি এসে গেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠল। ঘুমে ঢলছে। ঘুমিয়ে গিয়েছিল মেয়েটা। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম। গাড়ি থেকে আমরা সবাই নামতে দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেক দিন পর নানাকে দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এটাই আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানার পা ছুঁয়ে সালাম করলো। থাক নানু ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রাফিকের মেয়ে? কত ছোট দেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানু ভাই, অনেক বড় হও। নানা, এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিশা। আনিশা নানার পাশে সালাম করলো। আয় আয়, ভেতরে আয়। ওদের আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? নানার পুরনো আমলের বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামা থাকে, তবে সে আমার আপন মামা না, দুঃসম্পর্কের মামা হয়। উনি নানার সব দেখাশুনো করে। ভেতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। আমার আপন মামি না হলেও আপন ছেলের মতো আদর করে আমাকে। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছ? কেমন আছো মামি? মামি কিছুটা অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সাথে? তুই সেখানে গিয়ে আমাকে একবার ফোন দিয়েছিস? সরি মামি। মামা কোথায়? বাজারে গেছে। রোমা কোথায়? ওই যে। রোমা হচ্ছে মামির মেয়ে। রোমা আমার 3 বছরের ছোট।
রোমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, কেমন আছিস? তোমরা আসবে শুনে সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি। তা আছিস ভালো? হ্যাঁ। রহিমা, ওদের রুম দেখিয়ে দাও, ওরা ফ্রেশ হয়ে আসুক। এসো। আমাদের দুটো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিশা আর পুতুলকে দেওয়া হলো একটা রুম, আর আমারও জনির জন্য একটা রুম। জনি আনিশার সাথে চলে গেল, মনে করেছে পুতুলও তাদের সাথে যাবে, কিন্তু না, পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? পাগলি, ও আমার মামাতো বোন, বোন হয়তো আমার। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হবে? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি একটা, এতেও রাগ করা লাগে? আমি ছাড়া যেন কেউ আপনাকে জড়িয়ে না ধরে, শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিশার রুমে যাও। না, আপনার সাথে থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পর থেকো, এখন লক্ষ্মী মেয়ের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হও, জামা কাপড় চেঞ্জ করো। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। তারপর পুতুল চলে গেল। অন্যদিকে আনিশা বারবার জনিকে শাসিয়ে দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ও তো আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না, তুমি ওর ধারে কাছে যাবে না, ব্যাস আমার সাথে সাথে থাকবে, বুঝতে পেরেছো? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই। ব্যাগ আমার কাছে থাকুক, যা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন এই টাওয়াল ট্রাউজার নিয়ে যাও, ফ্রেশ হয়ে এখানে চলে আসবে, আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তার জন্য ডাক দিল। হরেক রকমের পিঠা বানিয়েছে। নাস্তা সেরে নানার সাথে বসে গেলাম গল্পে। অনেক দিন পর আমাকে পেয়েছে, তাই নানার গল্পেরও যেন শেষ হয় না। নানার গল্প কথা মনোযোগ দিয়ে জনি, আনিশা আর পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিশা একদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিশা যেন জনির ভিতরে ঢুকে যেতে চাচ্ছে, হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণ এটা। গল্প শেষে খাওয়ার জন্য ডাক পড়ল। সবাই খেতে বসলাম। মামাও বসলেন। খেতে বসে মামার সাথে কৌশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিশাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য আমার রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো, আপনি পাশে থাকলে সবই ভালো লাগে। তাই? হুম। থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম না, আপনি পাশে থাকলে এসব সমস্যা আমার কাছে কিছুই না। ভালো। অন্যদিকে জনি, আনিশা গল্প করছে। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নেব। তাহলে সমস্যা একটু হচ্ছে। তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। ধুর পাগলি, সবসময় শুধু দুষ্টুমি কথাবার্তা। সত্যি, রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালোই হতো। বিয়ের পর একসাথে থেকো। এখান থেকে গিয়েই বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করব। একা একা আর থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দিবে? আনিশা কিছুটা রেগে বলল। দেখো, আমাকে রাগাবে না। তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। এই কথা একসময় তুমি বলছিলে আমায়। মুহূর্তে আনিশার মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি সত্যিই অনেক খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। আমার দিকে তাকাও তো। আহা, পাগলি একটা। আমি তো দুষ্টুমি করে বলেছি, এর জন্য কাঁদতে লাগবে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম। ওসব কথা আর বলবে না, আমার কষ্ট হয়। আচ্ছা, আর বলবো না। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমাতে যাও। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটাকে সুন্দর করে ঘুমাচ্ছে। ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, পুতুল, পুতুল, সকাল হয়ে গেছে, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই। না, ঘুমাতে হবে না আর।
পুতুল আমাকে আরও কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসুন, আপনিও ঘুমাবেন। আহা পাগলিটা কি করছো এসব? পাশে আনিশা আছে দেখছো? ওঠো। জোর করে টেনে তুললাম পুতুলকে। ঘুমে ঢুলছে পুতুল, কোনো রকম ধরে বারান্দায় নিয়ে গেলাম। দেখছো কত সুন্দর সকাল। পুতুলকে নিয়ে সকাল দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠে আনিশার কাছে চলে গেল। যদিও জনি জানে এত সকালে আনিশার ওঠার অভ্যাস নেই, তারপরেও একসাথে সকাল দেখার লোভটা সামলাতে পারল না, তাই ওঠাতে চলে গেল। আনিশার পাশে বসে আনিশাকে ডাকতে লাগলো। এই ওঠো তো, ওঠো। জনি যেই হাত দিয়ে টান দিতে যাবে তখনই আনিশা জনিকে টান দিয়ে তার কাছে এনে জড়িয়ে ধরল। এই কি করছো কি? ছাড়ো, আরে ওঠো না। কোনো কথা বলবো না, চুপচাপ এইভাবে থাকো। দুষ্টমি করো না, চলো কত সুন্দর সকাল আজ দেখব। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে, ব্যাস। পাগলামি করো না তো, চলো। আচ্ছা, কোলে নিতে হবে না, একটা লিপ কিস দাও। ধুর, দুষ্টুমি করো না তো, ওরা কখন আবার চলে আসে। তোমার দেওয়া লাগবে না, আমার চা আমি দিতে পারি। খপ করে আমার ঠোঁট পুড়ে নিল তার ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে একটা মিষ্টি হাসি দিল। হয়েছে এবার, চলো। চলো। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে বসে সোনালি সকালটা দেখতে লাগলো। ঠিক তখনই জনি আর আনিশা আসলো বারান্দায়। আরে ইয়ার, তোরা এখানে? তোদের ঘুম ভাঙলো? ঘুম আর দিতে পারলাম কোথায়, তার আগেই তো উঠিয়ে দিল। তোর ঘুম সারাদিনেও হবে না বলেছে তোরে। কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালের নাস্তা দেখে মন ভরে গিয়েছে। হরেক রকমের পিঠা, খেজুরের গুড়, ভাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি। ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখতে। বেশ মজায় কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি, কালই চলে যাবি? অনেক দিন পরে আসলি, আর কিছুদিন তো থেকে যেতি। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সোহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। হ্যাঁ, তাও ঠিক। গ্রামের ছেলে গ্রামেই থেকে যাবে। তাছাড়া আমি একাই সব সামলাতে পারছি না। তুই তোর বউ নিয়ে গ্রামে থাকলি, পাশাপাশি আমাদের জায়গা জমি দেখাশোনা করলি। কি বলিস তুই? পুতুল এই কথা শুনে খাওয়া থামিয়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কথাটা অবশ্য খারাপ বলেনি। একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথেই থাক। কি বলিস? পুতুল আমার হাত চেপে ধরল, চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে না বলতে। আমি ইশারায় ওকে সম্মতি জানালাম। কি রে, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তবে পড়াশোনা আগে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি। আচ্ছা আমি ভেবে তোমায় বলছি। এ কথা শুনে পুতুলের গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতেই পুতুল দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যি কি এখানে বিয়ে করবেন? দূর পাগলি, বিয়ে করব মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আরে আমি বলেছি ভেবে পরে বলবো, আমি তো আর বলিনি যে বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগল হলে নাকি? কি আজে বাজে বকছো? আমি সত্যিই থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমিও তো পারবো না। পাগলি একটা, কান্না বন্ধ করো আর ঘুমাতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হয়েছে, এতক্ষণ থেকেছো না বুকে, এখন যাও। পুতুল একটু রেগে বলল, আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলেন যাও যাও। বিয়ের পরে যত ইচ্ছে তত জড়িয়ে ধরো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দিন। আচ্ছা মাথাটা উপরে তোলো। পুতুলের কপালে একটা চুমু দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিলাম। পরদিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম,
কিন্তু পুতুল আর আনিশার জড়াজড়িতে বিকেলে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। খুব সুন্দর সোহেলদের গ্রাম। পুতুল, তোর লাকি কপাল রে, তুই বিয়ের পর এখানে থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে লাগলো। বেশ আনন্দ করছি গাড়ির ভিতর। আনিশা আর জনি সামনে বসে দুষ্টুমি করছে, আনিশা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। চলছে গাড়ি। রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চললো। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেজে যেতে পারে। আনিশা গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ি পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারলো। আনিশার ব্রেক ফেল হয়ে কয়েকটা ওলট খেয়ে একটা গাছের উপর পড়লো। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমি চোখ মেলতে দেখে ছড়িয়ে ধরলো আমায়। আমি ব্যথায় করে উঠলাম। পুতুল আমায় ছেড়ে দিয়ে মুখটাকে আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না। আমার কথা বলতে কীরকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরে বললাম, আমি ঠিক আছি। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা মামা সহ পুতুলের বাবা সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিশা আর জনির কথা মনে পড়তেই জানতে চাইলাম ওরা কোথায়। পুতুল কিছুক্ষণ ঝিম মেরে থাকলো, তারপর বলল, জনির এখনো জ্ঞান ফেরেনি। ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিশার? ওরও নানা জায়গায় ছিলে গেছে, কেটে গেছে। সিট বেল্ট বাঁধা থাকায় বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তাই ওর ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওদের বেডে গেলাম। আনিশা দেখি পাগলের মতো আচরণ করছে, বারবার বলছে, আমার জনিকে ফিরিয়ে দাও, আমি ওর কাছে যাব। আনিশার বাবা আনিশাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিশাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। জনির বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেনি। আনিশার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওই ছেলেটার অবস্থা কি? অবস্থা বড়ই করুণ। কাঁচ ঢুকে গেছে মাথার ভিতর, তাই মাথার ভিতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে ভালো করুন। ওই ছেলেটা ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধ হয়। চিন্তা করবেন না, 3 ঘন্টা পর ওর অপারেশন করব। তার আগে ওর জন্য ও নেগেটিভ রক্ত সংগ্রহ করুন। আমাদের এখানে এই রক্ত নেই। জি, আমি দেখছি। আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। আমি পুতুলের কাঁধে ভর দিয়ে আনিশার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডক্টর কি বলল? তুমি আনিসের ফ্রেন্ড না? আর পুতুল, তোমাকে তো চিনি। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলেছে ডক্টর? কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। ও, আমার রক্ত ও নেগেটিভ। আমি রক্ত দেব, আপনি অপারেশনের ব্যবস্থা করতে বলুন। আমার সাথে এসো। কিছুক্ষণ পর একটা নার্স আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে ডাক্তার। আমরা বাইরে বসে আছি। পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার ভয়ে পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। উনি না কিছু বলে বসে, উনিও আর চোখে 2-1বার আমাদের দিকে তাকাচ্ছে। পুতুলের কোনো ভয় দেখছি না, আমাকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে বসে আছে। হঠাৎ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আনিশা চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিশার কাছে গেলাম। কি হয়েছে মামনি? আসি তো আমরা। এই যে তোমার বান্ধবী পুতুল। আমার জনি কোথায়? আমি জনির কাছে যাব। আছে, তোর জনি আছে। একটু শান্ত হ, নিয়ে যাব তোকে, একটু পর নিয়ে যাব। না, আমি এখনই যাব, আমি ওর কাছে যাব। আনিশা, একটু শান্ত হও। জনের অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সোহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো না, আমি ওকে একটু দেখব। একটু পর দেখো, ডাক্তার বলেছে ও ভালো হয়ে যাবে। তুমি এমন করলেও সমস্যা হতে পারে। ওকে শান্ত রাখার জন্য বললাম। আনিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আনিশাকে উদ্ধারে সেখানে নেওয়া হলো। জনির জন্য কান্না পাচ্ছে আমার। সবার সামনে কাঁদতেও পারছি না,
কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বের হলো। ডক্টরকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, কী অবস্থা জনির? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, অপারেশন সাকসেসফুল, বাট বাট কি ডাক্তার? 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন এসব ডাক্তার? ওর কিছু হলে ছাড়বো না আপনাদের। উদ্বিগ্ন হবেন না, আশা করি 24 ঘন্টার ভিতরেই জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখবো। না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখবো, আমি দেখবো। বাবা, তুমি কিছু বলো না। ডক্টর কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আনিশা জনের কেবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে পানি ঠিকই বের হচ্ছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম। পুতুল আঙ্কেলকে বলল, আঙ্কেল, আনিশা তো কাল থেকে কিছুই খায়নি। ওকে কিছু খাওয়ানোর দরকার, না হলে অসুস্থ হয়ে যাবে। তুমিও তো কিছু খাওনি, যাও ওকে নিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আনিশার কাছে গেল। আনিশা, আনিশা, চল কিছু খেয়ে নিবি। কাল থেকে কিচ্ছু খাসনি, চল। না, আমি কিছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। না, জনির এই অবস্থায় আমি কি করে খাবো? আমি ওর হাতেই খাবো। তুই যা, ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করিস না। পাগলামো করিস না, চল। তুই যা তো, জনির ঘুমের ডিস্টার্ব হবে। ও ঘুম থেকে উঠলে ওর সাথেই খাবো। পুতুল বৃথা চেষ্টা করে না পেরে কেবিন থেকে বের হয়ে আসলো। আমার হঠাৎ শরীরটা কেঁপে উঠে চোখে অন্ধকার দেখতে লাগলাম। মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা মামা সহ সবাই ধরে কেবিনে নিয়ে শোয়ালো আমাকে। ডক্টর আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে। আমার মুখের কাছে খাবার ধরে বলল, হ্যাঁ করুন। তুমি খেয়েছো? না, খাবো। আগে আপনাকে খাইয়ে নি, বেশ দুর্বল আপনি। হ্যাঁ করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাবভাব ঠিক বুঝতে পারলাম না আমি। বেশি একটা কথা বলেনি আমার সাথে। তাছাড়া উনি কথাও খুব একটা বেশি বলেন না। দীর্ঘ 18 ঘন্টা পর জনের জ্ঞান ফিরল। আনিশা তো খুশিতে জনের দোগালে চুমো দিতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, দু একটা কথা বলছে। প্লিজ পেশেন্টকে বেশি প্রেশার দেবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিনের আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি খুব কষ্ট হচ্ছে? এই যে দেখো, আমি আছি। একটি মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতে বেশ ব্যথা অনুভব হতে লাগলো। আনিশা আমার হাত ধরে চুপটি করে আমার মুখের পানে তাকিয়ে রইল। 2 দিনে কত শুকিয়ে গেছে মেয়েটা। আমি আর পুতুল গিয়ে জনিকে দেখে আসলাম। 4 দিন পর আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি সুস্থ এখন, তবে ভালোভাবে হাঁটতে পারে না। পায়ের ওপর চোট লেগেছে বেশ। চল, তোকে মেসে দিয়ে আসি। চলো। কি বলছো এসব? জনের এই অবস্থায় আমি একা ছাড়তে পারবো না। ওকে আমার বাসায় নিয়ে যাব। কি পাগল পাগল কথা বলো, আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না। তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবে তুমি। আনিশা দেখো, বাসায় তো আমার বাবা মা আছে, তারা এই বিষয়টা ভালোভাবে নেবে না। সোহেল ঠিক বলেছে, তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলেই হবে। জনি, তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার উপর কেউ কোনো কথা বলে না। এখন তুমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। এই দেখো, বাবাও আমার উপর কোনো কথা বলবে না। বাবা, বাবা। হ্যাঁ মামনি, বলো। বাবা, আমি জনিকে আমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছেই থাকবে। থাকবে, সমস্যা কোথায়? তুই ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি।
আনিশা জনির আর আমার দিকে তাকিয়ে বলল, দেখছো আমার বাবা কত ভালো। চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আনিশাদের বাসায় দিয়ে আসলাম। আমার মামা নানা সবাই চলে গেছে আরও 2 দিন আগে। জনির খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আনিশা ওকে সামান্য পরিমাণ কষ্ট দিতেও রাজি না, পারলে জনির বুকের ভিতর ঢুকে থাকে। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেলের সামনে যেতে ভয় করছে। এতক্ষণে হয়তো বুঝে গেছে যে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি। কিছু একটা বলে বসে কিনা এই ভয়ে আঙ্কেলের সামনে যায় না আমি, গেলেও মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশে যেতে যাচ্ছে, আগের থেকে আরও বেশি কেয়ার করছে আর সব সময় আমার সাথেই থাকছে। 2 দিন পর পুতুল আর আমি গেলাম জনিকে দেখতে আনিশাদের বাসায়। রুমে ঢুকতেই দেখি আনিশা জনির বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়িয়ে ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিশা উঠে বসলো। কিরে, বেশ যত্ন করছে দেখে আনিশা তোর। সে আর বলতে। দেখো না, কিছু খেতেই চায় না। বাচ্চাদের মতো এমন করলে চলে? এত খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে। এতটুকু খাবার খেতে পারে না। বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকো। ওদের কাণ্ড দেখে হাসছি। তা তোমাদের খবর কি? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলেই গেছে। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি, তারপর কথা বলবো। আনিশা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালো আছি। পাগলিটা যেভাবে যত্ন করছে, ভালো না হয়ে পারি? তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ বলেছি, বাবা মা আসবে বলেছে। পাগলিটা ছাড়তেই চাচ্ছে না। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আঙ্কেল, আমাকে ডেকেছিলেন? কিছু কথা বলার ছিল। কথাটা হলো, পুতুল আমার একমাত্র মেয়ে, কোনো কষ্টের আঁচও পেতে দেয়নি ওকে। জি। ওর মা মারা যাবার পরে ওর দিকে তাকেই দ্বিতীয় বিয়ে করিনি, বড় হয়ে যাতে কষ্ট না পায় এর জন্য। আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবন কষ্ট করে কাটাতে হয়। আমি কি বুঝাতে চাইছি আশা করি বুঝতে পেরেছ। জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার ওপরে, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথার মান রাখতে চেষ্টা করব। তারপর রুমে চলে আসলাম। জানতাম শেষে এমন কিছুই হবে। কেনই বা আমার মতো এতিম ছন্ন ছাড়ার কাছে তার মেয়ে দেবে? শিক্ষিত লোক, তাই সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখে পানি আটকে রাখতে পারছি না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতেই হবে। আমার থেকে আরও ভালো ছেলে পাবে ও, বেশ সুখে থাকবে, এটাই কামনা করি। রাতেই সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদে গিয়েছি। খুব ভোরে পুতুলকে শেষ একবার দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপালে একটা চুমু দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সবাই জেগে ওঠার আগে। গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানে জিগার দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিশাদের বাসায় চলে গেলাম। আনিশা জনিকে ভাত খাইয়ে দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে যায়। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে ধরে কেঁদে দিলাম। সোহেল, সোহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশিতে চোখের পানি বের হয়ে গেছে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একেই বলে বন্ধু, না বলতেও অনেক কিছু জেনে যাই। না, তেমন কিছু না, তোকে দেখতে মন চাইলো তাই দেখতে চলে আসলাম। তোর মুখ এমন শুকনো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিশা, ওকে খাবার দাও। না রে, এখন কিছু খাবো না। চলি রে, ভালো থাকিস। আর আনিশাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলি রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার জন্য বাসে চড়লাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানিব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে,
এ শহর ছেড়ে যেতে। পাগলিটাকে ছাড়া থাকবো কি করে? অন্যদিকে পুতুল ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে মোবাইলে কল দেওয়ার জন্য চেষ্টা করে। ফোনে না পেয়ে জনি সহ সবার কাছে ফোন করে। যখন কোনো হদিস না পায় তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুলের বাবা সব কিছু জেনেও চুপ করে আছে। আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। বাসে চড়ে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছালাম। মামা মামি নানা সহ আমাকে সবাই ঘিরে ধরলো, নানা রকম জেরা করা শুরু করলো। হঠাৎ না জানিয়ে চলে আসলাম কেন ইত্যাদি। এইমাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তো ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু ভুরু কুঁচকিয়ে তাকিয়ে বললাম, কোন কথা নানা ভাই? ওই যে বিয়ে করে এখানে থেকে যাবি। কি যে বলো না, খিদে লাগছে, এখন খাবো। যাও তো। রহিমা, আমাদের নানা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা আনছি। ভাত খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলিটাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, যার প্রমাণ এখন চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। পাগলিটা কি করছে এখন কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করছি, কেন, কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো খুব বিলাসবহুলভাবে ওকে রাখতে পারতাম না, তবে ভালোবাসা তো কোনো কমতি দিতাম না। ঠিকই তো আছে, কেই বা তার মেয়েকে খারাপ চাই। হয়তো ভেবেছে আমি সুখে রাখতে পারবো না। আজ দুদিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অন্যদিকে জনিও বেশ টেনশনে আছে, কোনো খোঁজ নেই, হঠাৎ বেপাত্তা, মোবাইলও বন্ধ, তার সাথে ওর ওইরকম আজগুবি কথা। জনির বাবা মা এসেছে জনিকে দেখতে, এসেই সে কি কান্নাকাটি। আহা, কান্না করছো কেন? এত কিছু হয়ে গেল, তুই আর আমাদের সবে বসছিস। তেমন কিছুই হয়নি তো, দেখছো বেশ সুস্থ আমি। মা, এ হলো আনিশা। আনিশা গিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো, কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেশ হও মা। হ্যাঁ মা, ফ্রেশ হয়ে নিন। মা কিছুটা মমতার চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মা বললে? হ্যাঁ, মাকে তো মাই বলবো। আচ্ছা, যাই হোক বাবা, তোর আর এই শহরে থাকা লাগবে না। তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর এখানে পড়া লাগবে না, বিকালে আমাদের সাথে যাবি। এই কথা শুনে আনিশার চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পরে না, তোকে এখানে আর একা রাখা যাবে না, আমার ছেলে আমার কাছেই থাকবি। আচ্ছা যাও, যাবো, আগে ফ্রেশ হয়ে নাও। আনিশার চোখ থেকে পানি বের হয়ে যেতে যাচ্ছে। এত কষ্ট করে সেবা যত্ন করে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কোনোভাবেই মানতে পারছে না। আনিশা মাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে আসলো, চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি সত্যি সত্যি ছেড়ে যাবে? আমাকে ছেড়ে তুমি চলে যাবে? না। যেও না তুমি, তোমায় ছাড়া থাকতে পারবো না। আব্বুকে বলে দিয়েছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই? কিন্তু আমাকে তো আমার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো না, তোমার বাবা আমাকে বলো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে। নিলে কি হবে? হাহা, বাচ্চাদের মতো করো কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগছে না। যাও গিয়ে দেখো বাবা মার কিছু লাগে কি না। যাচ্ছি, তবে তুমি কিন্তু তাদের সাথে যেও না। জনির বাবা মা সহ আনিশার বাবা মা বসার রুমে কথা বলছে। তখন আনিশা ওর বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আনিশার বাবা আনিশাকে দেখিয়ে বলল, দেখেছেন আপনাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনির মা আনিশাকে টেনে পাশে বসিয়ে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি রে মা, যাবি আমার সাথে?
আনিশা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাপাকি করে ফেলি, কি বলেন বেয়ান সাহেব? আনিশা লজ্জা পেয়ে সেখান থেকে জনির কাছে চলে গেল। কি ব্যাপার, বের হলে কান্না করে, ঢুকছেও হাসি মুখে, ব্যাপার কি? তোমার আমার বিয়ের ডেট পাকাপাকি হয়ে গেছে। কি বলছো? সত্যি। আমি এখন বিয়ে করতে পারবো না, আনিশা বিষণ্ময় নিয়ে বলল। কেন? দেখো, আমার বন্ধুর কোনো খোঁজ নেই, এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসায় যাই, সেখানে গেলে কিছু জানা যাবে। পুতুল কিছুটা আঁচ করতে পেরেছে যে সোহেলের নিখোঁজ হওয়ার সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে, তাই রাতে তার বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্যি কথা বলো তো। কি রে মা, কি কথা? তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি জানতে আমি সোহেলকে খুব ভালোবাসি। না, আমি কিছু জানি না। বাবা, তুমি মিথ্যে বলছো, তোমার চোখ মিথ্যে বলছে, তুমি মিথ্যে বলছো। হ্যাঁ, আমি তাড়িয়ে দিয়েছি। আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। পুতুল কান্না করতে করতে বলল। কেন এমন করলে বাবা? কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই, কেন করলে এমন? ভালো করেছি, তোর জন্য ভালো ভালো ছেলে দেখে বিয়ে দেব। ও তো এতিম। এই তোমার শিক্ষা বাবা? ওকে তাড়িয়ে বড় ভুল করলে বাবা। এখন আমাকে হারিয়ে তার খেসারত দেবে। কি বলছিস এসব? কি করবি? শেষ করে দেব নিজেকে। পাগলামি করিস না মা, তোর ভালোর জন্যই এসব করেছি। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতেও চাই না। এই বলে পুতুল রুমে ঢুকে দরজা আটকে দিল। বাইরে থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। ভিতরে পুতুল রাগে কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাতের শিরা কেটে ফেলল। পিনিক দিয়ে রক্ত ঝরতে থাকলো। এক সময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে গায়। পুতুলের বাবা পুতুলের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। পুতুলকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই জনি আর আনিশার কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়। পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে। এখন কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে আনিশা, জনি। পুতুলকে অটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আনিশাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মাত্র মেয়ে, তোর কিছু হলে কি করে থাকবো আমি? আঙ্কেল, সুখ কেউ কাউকে দিতে পারে না। যখন সুখের অভাব দেখা যায় তখন মানুষ আত্মহত্যা করে। ওর সুখ কিসে, সেটা ফিরিয়ে দিলেই তো আর এমন হয় না। ওর সুখ কিভাবে ফিরাবো বাবা? ওর সুখকে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার কথা বলছেন আঙ্কেল? সোহেলের কথা বলছি। ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলেন এটা করতে? জানেন ছেলেটা এতিম, ছোট থেকে কত কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলেন। আমি মানছি আমি অন্যায় করেছি, এখন তোমরা ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজ করেছি, ওর ফোন বন্ধ। আচ্ছা, ও গ্রামে চলে যায়নি তো? জানি না বাবা, কিচ্ছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তার, আমার মেয়ে? ভয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডাক্তার। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরল। পাশে তাকিয়ে দেখে জনি আর আনিশা, তার বাবা বসে আছে। কেন করলি এমন তুই মা? কি করব, খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে আমি কি করব? এমন কথা বলিস না মা, তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো। ওখানে এত কিছু ঘটে গেছে অথচ আমি কিছুই জানি না। পুতুলের বেদনায় ব্যথিত আমি, মুখে হাসি নেই, প্রাণ থেকেও মরার মতো। মামি কয়েকবার জিজ্ঞাসা করেছিল কেন এমন করে থাকি, কিছুই বলতে পারিনি। আজ বিকেলে বারান্দায় বসে আছি, পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দূরে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম, দৌড়ে বাইরে এলাম। হ্যাঁ, আমার পাগলিটা
শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ঝাঁপিয়ে পড়লো। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে উঠলো পাগলিটা। আমিও কেঁদে দিলাম। কান্না আর বাধা মানছে না। কষ্টগুলো যেন চোখের পানির সাথে বেরিয়ে যাচ্ছে। ওকে বুকে পেয়ে যেন আমি প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছি না যে বুকের ভিতর ঢুকিয়ে নেই। বেশ কিছুক্ষণ কান্না করার পর পাশ থেকে জনের গলার আওয়াজ পেলাম। হয়েছে, এত ভালোবাসা পরে দেখালেও হবে। এবার একটু ছেড়ে আমার দিকে তাকাও। কে কার কথা শুনে আমি আরও শক্ত করে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভিতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখটা খুলে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে ছাড়িয়ে নিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো কি হয়েছে। আমি পুতুলের বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবার দিকে একটু তাকিয়ে আবার জড়িয়ে ধরলো। তখন পুতুলের বাবা বলল, থাক, ছাড়ো না, লাগবে না। তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতোই। আসলে বুঝতে পারিনি আমার মেয়ের সুখ যে তোর কাছে। আমি কিছুই বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নের কোনো কমতি রাখিনি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা মুচকি হাসি দিলাম। চারিদিকে তাকিয়ে দেখি মামা, মামি, নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে ছাড়িয়ে ভেতরে নিয়ে গেলাম। নানা, মামা, মামি তারা কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভেতরে নিয়ে গেল। তারপর পুরো ব্যাপারটা খোলসা করে নিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুলের হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞেস করলাম, হাতে কি হয়েছে? পুতুল নিচের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে না বলে চলে এসেছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরেও না বলে চলে এসেছেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছেন। আমি আসলে থাক, বলতে হবে না, সবটা জানি আমি। এরপর যদি ছেড়ে যাওয়ার চিন্তাও করেন, সেদিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। সি, এসব কথা বলে? পুতুল কেঁদে দিয়ে বলল, আপনি জানেন কত কষ্ট হয়েছিল এই কদিন। আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরে বললাম, আর কখনো যাব না, কোথাও যাব না। মামি হঠাৎ এসে বলল, তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। আমি পুতুল দুজনই নিচের দিকে তাকিয়ে থাকলাম। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তাই তো বলি আমার ছেলে কেন এমন মনমরা দিয়ে থাকে। শোনো পুতুল, তুমি আমার মেয়ের মতো। আমার ছেলেটা কিন্তু বেশ চাপা স্বভাবের। মনের মতো করে ওকে সাজিয়ে নিও। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। এখন চলো, তোমাদের বসার রুমে রাখছে। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতেই নানা বলল, বস এখানে। বসলাম। তা তোকে কি জন্য ঢাকায় পাঠিয়েছিলাম আর তুই কি করলি? আমি কি বলবো, চুপ করে থাকলাম। কথা বলছিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হয়েছে, কাম তো ঘটায় ফেলেছিস। এখন রেডি হয়ে নে, সন্ধ্যায় তোদের বিয়ে। এবার আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। যা, রেডি হয়ে নে। পুতুল নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেঁদে দিলাম। আনিশা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল, আর জনি আমাকে। সন্ধ্যায় কাছের কিছু আত্মীয় স্বজন ডেকে ছোটোখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে ঢুকতেই পুতুল এসে পাশ হয়ে সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসলাম। জানো, ভাবিনি আমার মতো একটা এতিম ছেলে তোমায় পাবে। এখন তো পেয়েছেন, এরপর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়। আজ থেকে আপনার জীবন আর আপনার নেই। এখন এটা আমারও জীবন। আপনার প্রতিটা নিঃশ্বাসে জড়াবো আমি, মধুময় করব জীবন। এখন চোখটা বন্ধ করুন। আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমাদের সংসার জীবন শুরু করব। আমি চোখটা বন্ধ করতেই পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতিতে কাটালাম কিছু সময়। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো। একটা লজ্জাপতি হাসি দিয়ে বলল, সরুন, আপনার বুকে ঘুমাবো। আমিও চাই তুমি এই বুকে থাকো।
আমার শূন্য বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছে তার স্বামীর বুকটাই হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিছুই চাই না, শুধু আপনার এই বুকে একটু আশ্রয় দিন। পাগলি, আজ থেকে এই বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভিতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল। খুব সকালে ঘুম ভেঙে গেল। পুতুল আমার বুকে চুপটি করে ঘুমিয়ে আছে। আমি এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুলের ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠল, এমন করে কি দেখছেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ এলো। জনি ডাকছে। কি রে, আর কতক্ষণ ঘুমাবি? এবার বাইরে আয়। উঠুন, এবার ফ্রেশ হয়ে আসুন। আমিও ফ্রেশ হচ্ছি। তারপর আমি উঠে বাইরে চলে আসলাম। সকালে সবাই একসাথে নাস্তা করলাম। বিকেলে জনি, আনিশা সহ আঙ্কেল, মানে এখন আমার বাবা হয়তো, ওনাদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না। 2 সপ্তাহ পর চলে আসিস। সোহেল, আমার বান্ধবীকে কিন্তু তোমার কাছে দিয়ে গেলাম, কোনো অযত্ন যেন না হয়। নিশ্চিত থাকতে পারেন, আমার জীবন থাকতে ওর অসম্মান হতে দেব না। পুতুলের বাবা আর পুতুল দুজনকে ধরে অনেক কান্নাকাটি করলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার। তোমার কাছে দিয়ে গেলাম, কষ্ট দিও না। পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবেসে থাকে সেটা হলো আমি। টেনশন করবেন না বাবা, ওর অযত্ন আমি হতে দেব না। সবাই বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলেও এখন সেই মন খারাপিটা নেই। সামনের মাসে জনি আনিশার বিয়ে, তাই আমাদের আগে যেতে বলল। কাল রওনা দেব শহরে। পরদিন। কি হলো, ওঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হুম। কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে বুকে এনে জড়িয়ে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘষতে ঘষতে বলল, তাহলে এবার উঠুন। এর আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা, পাগল একটা। এই বলে আমার ঠোঁটের মাঝে পুতুল তার ঠোঁট ডুবিয়ে দিল। এইমাত্র এসে আমি আমার শ্বশুর বাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখান থেকে আনিশাদের বিয়েতে যাব। জনি, আনিশা আমাদের আসার খবর পেয়ে রাতে চলে এলো দেখা করতে। তাদের দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আছি। আপনি এখানে বসুন, আমি আনিশার সাথে দেখা করে আসছি। নড়বেন না। আচ্ছা। পুতুল যেতেই অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর 2-একটা টুকটাক কথা, এই আর কি। হঠাৎ পাশে তাকিয়ে দেখি পুতুল রাগি চোখে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি, আর আপনি কি করেছেন? কি করেছি? কথা বলবেন না। জনি আনিশার বিয়ে হয়ে গেল। এখন তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এইদিকে পুতুল সেই রেগে আছে, কোনো কথা বলছে না আমার সাথে। কি হলো? ওইদিকে শুলে কেন? আরে বুকে আসো পুতুল। আয় পুতুল। পুতুল অন্য পাশ ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফিরালাম। আহা, পাগলিটা কাঁদছে কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনি? পাগলি একটা। ওই মেয়েটাই তো আমার সাথে এসে কথা বলছিল। সরি তো, আর হবে না। পুতুল ভেংসি কেটে আবার অন্য পাশ করে শুয়ে পড়ল। আমার বুকে শোবে না? না। ঠিক আছে। এটা বলতেই পুতুল আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল মেরে আমার বুকে মুখ গুজে দিয়ে বলল, শয়তান একটা, না বলেছি বলে জোর করবেন না। আমি আপনার বুক ছাড়া কখনো ঘুমিয়েছি? আমি জানতাম তুমি আমার বুক ছাড়া ঘুমাতে পারো না। কচু জানেন, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে বাসি না? জানি আমি। এই দেখো কত ভালোবাসি। এই বলে পুতুলের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম।
কিছুক্ষণ পর ছাড়তেই পুতুল তৃপ্তিময় একটা হাসি দিয়ে আমার বুকের ভেতর মুখ লুকিয়ে বলল, শয়তান একটা। লজ্জাবতী একটা। চলছে ভালোবাসা, চলবে আজীবন। আশা করি পাগলিটাকে নিয়ে সুখে দিন পার করতে পারবো আমরা।